নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। নবমবারের মতো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেছেন। ২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ হয়েছে এবং এই বাজেট পেশ করার পর মানুষ অনেকটা হতাশ। বিরোধীরা প্রশ্ন করছে এই বাজেটে ঠিক কী রয়েছে। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে খরচ কমানো হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের যে অংশ বরাদ্দ ছিল সেখান থেকেও কিন্তু বাজেট কমেছে। সব মিলিয়ে বিরোধীরা যেখানে সমালোচনা করছে, ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেছেন এই বাজেট ঐতিহাসিক বাজেট। আমরা সে বিষয় নিয়ে প্রতিক্রিয়া নেব। আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা মহোদয়। স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলায়। এই যে আমি প্রথমেই বললাম, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা একটা ঐতিহাসিক বাজেট। বাজেট নিয়ে আপনার প্রত্যাশাটা কী ছিল এবং এখন যেটা হলো, যে বাজেট পেশ হলো, মুখ্যমন্ত্রীর সাথে একমত রয়েছেন? আমি খুশি হতাম যদি মুখ্যমন্ত্রী সার্বিকভাবে এই ঐতিহাসিক বাজেটে এই রাজ্য কি পেল বা এই রাজ্যের মানুষের জন্য কেন্দ্রীয় সরকার কোথায় তার দায়বদ্ধতা এটা তুলে ধরে উন্নয়নের প্রশ্নে যদি এটা বুঝাতে পারতেন। আমি এই বাজেটটাকে একটা গতানুগতিক বাজেট হিসাবে দেখছি। তবে বর্তমান ভারতবর্ষে যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আমাদের অর্থনৈতিক সমীক্ষাতে যে জিনিসটা উঠে এসেছে, যে দেশের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ এই মুহূর্তে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আমাদের বিশ্ব ব্যাংক, আরবিআই বা বিভিন্ন অর্থনৈতিক উপদেষ্টা যারা সরকারের, তারা যে বিষয়গুলি নিয়ে বাজেটের পূর্বে যে স্থিতিশীলতার জন্য বা তার এটার পদক্ষেপের জন্য যেটা বলেছিলেন, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাজেটটা হয়তো সেই দিক থেকে লক্ষ্য রেখে দেশের সরকার বা দেশের অর্থমন্ত্রী উনি সেখানে জোর দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই যে দেশের মুদ্রাস্ফীতি, ডলারের তুলনায় টাকার মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে, বিভিন্ন আমাদের এই কর্মসংস্থানের যে সুযোগ, এই সুযোগ সংকুচিত হওয়াতে বেকারত্ব এটা যেমন বাড়ছে এবং এই সমস্যাটা নিরসনের ক্ষেত্রে যে প্রয়োজনীয় ভারত সরকারের উদ্যোগ বা পরিকাঠামোগত যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে প্রসারিত করা, এটা বেশ কিছু বছর ধরেই আমাদের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি এটা সংসদে বারবার উনি বলেছেন, বা সংসদের বাইরেও এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সম্প্রসারণ, করোনাকালের পর দেশে যেভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে পুনরুজ্জীবিত করা এবং তার মাধ্যমে এই মানে যে কর্মসংস্থানের সুযোগটাকে বাড়িয়ে তোলা, বেকারত্ব হ্রাস করার জন্য এই ক্ষেত্রটাকে প্রসারিত করা, সেটা নিয়ে বর্তমান বাজেটে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা মুখ রক্ষার জন্য বলা হচ্ছে, কিন্তু বিশেষ কোনো উদ্যোগ নেই। কৃষিক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। কালো কৃষি আইন, এই আইনে কর্পোরেটদের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের যে পদক্ষেপ ছিল, ওই পদক্ষেপটা সাময়িকভাবে আন্দোলনের ফলে এটা হয়তো বন্ধ রেখেছে, কিন্তু প্রকারান্তরে কৃষকরা কোনো বেনিফিট পাচ্ছে না। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের অর্ধেক অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। তো এখন দেখা যাচ্ছে যে মানে কৃষি আমদানির ক্ষেত্রে ভারতবর্ষের সরকার যেভাবে মানে আমেরিকান এগ্রিকালচার মার্কেটকে যেভাবে
ছাড় দিয়ে রেখেছেন এবং ভারতীয় পণ্য এটা রপ্তানির ক্ষেত্রে আমেরিকান সরকার যেভাবে কর আরোপ করে রেখেছে, এতে করে তো আগামী দিনে একটা বিভৎস অবস্থা হবে আমাদের এগ্রিকালচার সেক্টরে, এটা অনুমেয়। এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঐতিহাসিক বাজেট হিসাবে উনি কি বুঝাতে চাইছেন, কারণ ত্রিপুরা প্রান্তিক রাজ্য হিসাবে ত্রিপুরার জন্য কি আছে? শহরি হাবের জন্য ভারত সরকার 5,000 কোটি টাকা প্রদান করছে। আসামে নির্বাচন, স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যেটা অন্যান্য বারের মতো 2024 সালেও দেখেছিলাম যে একটা স্কিমে উন্নয়নের জন্য যেখানে 3,500 কোটি টাকা দেওয়া হয়েছে, ত্রিপুরা মাত্র এখান থেকে 250 কোটি টাকা পেয়েছিল। তো ত্রিপুরার পরিকাঠামো উন্নয়নে ত্রিপুরা রাজ্যে আমরা অনেক দিন থেকে শুনে আসছি যে এইখানে একটা ফার্টিলাইজারের সম্ভাবনা আছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি করা হবে। নরেন্দ্র মোদীজি এই রাজ্যে এসে আমাদের আশার বাণী শুনিয়েছেন, ডাবল ইঞ্জিন সরকার হলে ত্রিপুরা বিভিন্ন দিক থেকে এগিয়ে যাবে। এই যে অ্যাক্ট ইস্ট পলিসি, এই পলিসিতে কোথায় কি ত্রিপুরার জন্য এই বাজেট এটা কোনোভাবেই সুখকর নয়। ত্রিপুরাবাসী, ত্রিপুরার যুবক সম্প্রদায়, ত্রিপুরার মানুষের অর্থনৈতিক সার্বিক উন্নয়নে, পরিকাঠামো উন্নয়নে আমরা বিশেষ কিছুই লক্ষ্য করি। তো স্বাভাবিকভাবেই এই বাজেটকে আমি বলবো যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বা দেশের সার্বিক মানে যারা গরিব অংশের মানুষ, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু, কৃষক, শ্রমিক, মহিলা, যারা মেজর একটা কর্মসংস্থানের সুযোগ পেত MGNREGAর মাধ্যমে। তো রেগা দিন দিন সংকুচিত করে করে আজকে যে নূতন আইনের মাধ্যমে এই কর্মসংস্থানের কথা বলছে, যে আইনে না গ্যারান্টি আছে, না সেখানে মজুরি প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে নীতি ছিল, যে অধিকারটা রাজ্যের জন্য ছিল, পঞ্চায়েতগুলির জন্য ছিল, সমস্ত কিছু আজকে সেখান থেকে এগুলি উঠিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার সবটাকে কুক্ষিগত করেছে। ন্যাচারালি এই যে সাধারণ মানুষের গ্রামীণ অর্থনীতিতে MGNREGA একটা বড় মানে কর্মসূচি ছিল, যে কর্মসূচি সাধারণ মানুষকে বিভিন্ন মহামারীতেও আমরা দেখেছি, মুদ্রাস্ফীতিতেও আমরা দেখেছি, খাইয়ে পরিয়ে রেখেছিল, ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা রেখেছিল। এবং উন্নয়নশীল দেশগুলির সঙ্গে যখন আমরা পাল্লা দিয়ে চলছিলাম, তাদের দেশগুলিতে মন্দার কারণে, করোনার কারণে যখন দেখা গেছিল যে অর্থনীতিতে একটা বিরাট আঘাত এসছে, কিন্তু ভারতবর্ষকে আমরা সেই অর্থে অনেকটা আমরা মুক্ত রাখতে পেরেছিলাম, ভারতের অর্থনীতিটাকে আমরা ভেঙে পড়তে দেখিনি। আর দেশের GDP যে জায়গায় পৌঁছেছিল, আজকে সত্যি কথা কি সরকার বিভিন্নভাবে ম্যানিপুলেটেড এখানে তথ্য দিচ্ছে, যে তথ্যে বাস্তবের সঙ্গে কোনো তাদের প্রদেয় তথ্যের মিল থাকে না। আজকে ইউরোপীয় দেশগুলির সঙ্গে মৌ করে যারা বলছে যে দেশের GDP 7% উপরে থাকবে, উন্নয়নশীল যে দেশ ইউরোপের, তারাই তো 7% করতে পারছে না। তো তাদের সঙ্গে মৌহাতে আমাদের দেশে 7% GDP রেজ করবে, এগুলি তো মানুষকে বোকা বানানো। সত্যি কথা কি যে এই বাজেট বর্তমান সময়ের যে অর্থনৈতিক অবস্থা দেশের, এই অবস্থা মোকাবেলা করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে এটা বিপর্যস্ত হবে। এটা তো গেল কেন্দ্রীয় সরকারের কথা। আমরা রাজ্য সরকারে যদি দেখি তাহলে প্রায় 3 বছর হতে যাচ্ছে সরকারের, সেখানে দাঁড়িয়ে বাজেটও পেশ হবে এই নতুন অর্থ বছরের। সেখানে অনেক কিছুই রয়েছে, DA রয়েছে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ রয়েছে, চাকরির যে হিসেবটা মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে বিগত প্রায় 8 বছরে 20,000-এর মতো চাকরি হয়েছে। তো রাজ্যের পরিস্থিতি বর্তমানে কি, রাজ্যের মানুষ এখন কি চাইছে, বা আগামী দিনে যে বাজেটটা পেশ হবে রাজ্য বিধানসভায়, কি আশা থাকবে মানুষের? দেখুন, মানুষের প্রত্যাশা তো গগনচুম্বী। আর তাছাড়া এই বিজেপি সরকার ধারাবাহিকভাবে প্রায় 8 বছর ক্ষমতাসীন।
এই 8 বছরে মানুষের যা প্রাপ্য, যেটা প্রতিশ্রুতি রূপে মানুষের কাছে এই সরকার রেখেছিলেন, প্রথমত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলুন, বেকারদের জন্য বলুন, দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণের কথা বলুন, যেটা দৈনন্দিন মানুষের প্রয়োজন, এই প্রয়োজন মেটাতেই তো এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকে সরকার যে তথ্য দিয়ে বলুন, আমি মুখ্যমন্ত্রীর কথাও যদি আমি বলি, যে উনি যেটা বলেছেন যে 22,000 চাকরি, কথা তো ছিল যে বছরে 50,000 চাকরি, তাহলে তো এই রাজ্যে একটা বিরাট অংশের বেকারের এতদিনে চাকরি হওয়ার কথা ছিল। আমি যদি কর্মসংস্থানের প্রশ্নও বলি, দেশের প্রধানমন্ত্রী বলছেন যে কেউ যদি মাসে একদিন 1 ঘন্টাও কাজ করেন, সেটাও নাকি কর্মসংস্থান। তো এইরূপ কর্মসংস্থানের ব্যাখ্যা যদি সরকারের তরফ থেকে আসে, তা আসলে বেকাররা প্রতারিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া অবাক করার ঘটনা যে যারা এত যে সুশাসনের কথা বলেন, গুড গভর্নেন্স, 60,000-এর মতো প্রায় শূন্য পদ এই রাজ্যে। সরকার গুড গভর্নেন্সের কথা বলছেন, তাহলে সরকারটা চলছে কিভাবে, এই প্রশাসনটা চলছে কিভাবে, যেখানে মানে প্রতি বছর শূন্যপদ সেখানে তৈরি হচ্ছে, অবলুপ্তি হচ্ছে বিভিন্ন পদের, কিন্তু এই সরকার ইন্টারভিউ নিয়ে 5 বছর 6 বছর ফেলে রেখেছেন, চাকরি প্রদান করা হচ্ছে না। তাহলে তো এগুলি তো বেকারদের সঙ্গে রসিকতা। বেকাররা রাস্তায় নেমে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠির চার্জ হয়, সেখানে তারা নানাভাবে প্রতিহত করা হচ্ছে তাদেরকে। আমরা বলছি এগুলি তো সত্যি কথা কি, কালোবাজারি মজুতদারদের তাদেরকে নানাভাবে প্রশ্রয় দেওয়া, তাদের শাসক দলের আশ্রয়ে তাদেরকে দিন দিন সুযোগ সৃষ্টি করে দেওয়া। এই রাজ্যে নেশা একটা বড় ধরনের এখন ট্রেডারদের বা ট্রেডিংয়ের একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বলা হচ্ছে যে জিরো টলারেন্স, নেশার বিরুদ্ধে সরকার প্রতিনিয়ত তাদের পদক্ষেপগুলি জারি রেখেছে, কিন্তু দিন দিন নেশার কারবারের যে এরিনা, এটা বেড়ে যাচ্ছে। নেশার সঙ্গে যারা পেডলার থেকে শুরু করে একদম যারা মানে বহিরাজ্য থেকে মালপত্র নিয়ে আসে বা ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করছে, এখন ট্রেনে, বিমানে, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এখানে নেশার সামগ্রী আসছে। তো বাজেট সরকার যে প্রত্যাশা দেখায় বা বাজেটারি প্রভিশনে যেগুলি থাকে, সেগুলি তো সঠিকভাবে ব্যয় হচ্ছে না। বাসস্থানের জন্য অর্থ আসছে, ব্যয় করা যাচ্ছে না। আর শিক্ষা স্বাস্থ্যের অবস্থা এমন পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে। এখন আমরা দেখছি কর্মসংস্থানের ক্ষেত্রে যেমন ব্যয় সংকোচন করা হয়, আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়, ঠিক সিমিলারলি শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার যা করছে এটাকেই ফলো করছে রাজ্য সরকার। তবে কথার ফুলঝুরি না, মানুষ প্রত্যক্ষ করতে চায় যে কাজে কী পদক্ষেপ। এগুলি আজকে যদি সরকার বা মানুষের জনগণের কাছে তুলে ধরে, আমরা হয়তো নিশ্চয়ই সরকারের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন হবে। বর্তমানে এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে। একটা সুশাসনের মানে মোড়কে বিজ্ঞাপনী প্রচারে এরা সর্বত্র কুশাসন দুঃশাসন চালাচ্ছে। তো রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য থাকবে যে শিক্ষিত বেকারদের তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য পদক্ষেপ নিন। শিল্পায়নের জন্য নানা আপনারা কনক্লেভ করেছেন, অনেক বিভিন্ন দেশে বিদেশে রাজ্যে ছুটাছুটি করেছেন, কিন্তু তার সুফল রাজ্যবাসী দেখছে না। এখন অবধি আমাদের রাজ্যে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকারের শিল্পায়নের ক্ষেত্রে কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না, যাতে মেজর এমপ্লয়মেন্ট সেখানে এনশিওর করা যায়। আরেকটা হলো যে রাজ্যের মানুষ চায় আমাদের রাজ্যের যে
সুরক্ষাজনিত যে বিষয়টা, উন্নয়নের জন্য বাইরে থেকে ইন্ডাস্ট্রি বসাতে শিল্পপতিরা আসবেন, বা এখানে নানা ধরনের সার্ভিসের ক্ষেত্রে যারা আসবেন, সেখানে নিরাপত্তাজনিত একটা বিষয়, এটা বারংবার উঠে আসছে। আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে বেসরকারীকরণ করে সরকার শুধুমাত্র কমিশন বাণিজ্য করার ধান্দাটাই করে চলেছে। সত্যিকার অর্থে রাজ্যের যুব সম্প্রদায়ের, তাদেরকে কিভাবে কর্মের সুযোগ করে দেওয়া যায়, রাজ্যের উন্নয়নে কি পদক্ষেপ নেওয়া যায়, সেটা থেকে রাজ্য সরকার বা তার যে যারা আমলারা আছেন, আমলাতন্ত্র সম্পূর্ণরূপে ফেইলিউর। তো সুরক্ষার প্রশ্নে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে। আদারওয়াইজ এখানে মানে বলা যাবে, কথায় বলা যাবে, বাস্তবতা অন্য। যতই উন্নয়ন চিহ্নিত করতে পারো, প্রতিটা উন্নয়নের পেছনে একটা দুর্নীতি, তোলাবাজি, কমিশন বাণিজ্য, এবং দেখা গেছে সর্বোপরি নিম্নমানের কাজের দরুন রাজ্যের মানুষ নানাভাবে তাদেরকে বিপন্নতা এটা উঠে আসছে। তো আমরা কংগ্রেস দল, সরকার ভালো উদ্যোগ নিলে আমরা একটা সহায়তা করব। সামনে একটা বড় নির্বাচনের দিকে প্রত্যেকের নজর, সেটা হচ্ছে এডিসির নির্বাচন, সাধারণ নির্বাচন, তার পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে। শাসক বিজেপি বা মথা বা গণমুক্তি পরিষদ প্রত্যেকেরই একটা স্ট্যান্ড পাওয়া গেছে যে কে কটা আসনে লড়াই করবে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কি ভাবনা রয়েছে এডিসি নির্বাচনকে নিয়ে? প্রত্যেকটি আসনে লড়াই হবে কিনা এবং সংগঠন মজবুত রয়েছে কিনা? একটা সময়ে আমরা আঞ্চলিক দলের উপর নির্ভর করেই সারা রাজ্যে আমাদের সাংগঠনিক কাজকর্ম আমরা পরিচালনা করেছি। বিগত কয়েক বছর আঞ্চলিক দলের যোগসূত্র আমরা বিচ্ছিন্ন করে আমাদের দল আদিবাসী কংগ্রেস, যেটা সর্বভারতীয় ক্ষেত্রেও আমাদের দলের নেতৃত্ব আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যে গুরুত্ব আরোপ করেছে, সাংগঠনিকভাবে আদিবাসী কংগ্রেসকে আমরা এই রাজ্যে ঢেলে সাজিয়েছি। এবং আমাদের সাংগঠনিক কাজ যেভাবে চলছে, আমরা নির্ভরতা কাটিয়ে আগামী দিন একক লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের আদিবাসী নেতৃত্ব, তারা পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এডিসি অন্তর্ভুক্ত এলাকায় তাদের কর্মসূচিকে আরও সম্প্রসারিত করেছেন। বিভিন্ন দল থেকে আমাদের কংগ্রেস দলে আদিবাসী নেতৃত্বরা তারা যোগদান করছেন। এর ফলে আমাদের এডিসি এলাকায় আমাদের যে ভিত্তিটা অনেক সুদৃঢ় হয়েছে। আমরা আশা করছি একক লড়াইয়ের জন্যই আমাদের সমস্ত নেতৃত্বরা আগামী দিন সিদ্ধান্ত গ্রহণ করবে। এডিসি নির্বাচন নিয়ে খুব শীঘ্রই আমরা বসব। আমাদের দলীয় যে রোডম্যাপ, আমরা এটা তৈরি করব। তবে এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বুঝে গেছে, একটা দীর্ঘ সময়, প্রায় 4 দশক বলা চলে, কংগ্রেস আদিবাসী এলাকায় এককভাবে আধিপত্য তৈরি করার ক্ষেত্রে কোনো ভূমিকা আমরা গ্রহণ করতে পারিনি। কিন্তু বর্তমানে আজকে 20টির সংরক্ষিত আসন এবং সম্পূর্ণ এডিসি এলাকা জুড়েই আমাদের সাংগঠনিক বিস্তৃতি লাভ করছে, যার উপরে নির্ভর করে আমরা ভবিষ্যৎ রাজনীতিতে একক লড়াইয়ের প্রস্তুতি আমরা নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। একেবারেই সরাসরি আমরা ছিলাম রাজ্য রাজনীতির নানান বিষয়ে আলোচনায়। আমাদের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহোদয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুদের। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।